কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় দুদেশের গোলাগুলি, লাহোরে ভারতের ড্রোন ভূপাতিত, সর্বদলীয় বৈঠকে নরেন্দ্র মোদী উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব ট্রাম্পের। মৌলভীবাজার সীমান্ত দিয়ে শতাধিক অনুপ্রবেশ, আটক ৭৩, পুশিনের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে, নজরদারি বাড়িয়েছে বিজিবি। গণঅভ্যুত্থানের শহীদরা ন্যায় বিচার না পেলে স্বৈরাচার ফিরে আসার শঙ্কা জামায়াতের, আজহারুলের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি চলছে। দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে নিউ মোরিং টার্মিনালের দায়িত্ব দিলে সার্বভৌমত্ব ক্ষুণ্ণের শঙ্কা নেই, চট্টগ্রামে মেগা প্রকল্প পরিদর্শনে বিডা চেয়ারম্যান। এবং বরিশালের নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন, বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা, ৬ দফা দাবিতে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। পাকিস্তানের লাহোরে ভারতীয় গোয়েন্দাদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। অপারেশন সিন্দুরের পর টানা দ্বিতীয় দিনের মতো কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দেশের মধ্যেই গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে পাকিস্তানি সেনাদের আর্টিলারি হামলায় এক ভারতীয় সেনা ও ৪ জন শিশু সহ নতুন করে অন্তত আরও ১৩ জন নিহত হয়েছেন। দুপক্ষের এই উত্তেজনা বন্ধে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এদিকে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ভারতের আকাশ, সমুদ্র ও স্থল সীমান্তে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। পেহেলগাম হত্যাকাণ্ডের পর টানা ২ সপ্তাহ ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে গোলাগুলি। এদিকে ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের পাল্টা হামলার শঙ্কায় ভারতের সীমান্ত, আকাশ ও সমুদ্রপথে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। জম্মু কাশ্মীর উপত্যকার ১০ জেলায় কন্ট্রোল রুম স্থাপন করেছে ভারত সরকার। অপারেশন সিন্দুরের পর বুধবার মধ্যরাতে ভারতের জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি ও আখনুরে গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনারা। এতে করে একদিনে এক ভারতীয় সেনা ও ৪ শিশুসহ বেশ কয়েকজন নিহত হওয়ার খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আহত বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জবাবে ভারতও পাল্টা গুলি ছোড়ে। এর আগে লাহোরের আকাশ থেকে ভারতীয় গোয়েন্দাদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরবাদে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে স্কুল, মাদ্রাসা ও মসজিদ। বাসিন্দাদের অভিযোগ, সন্ত্রাসীদের নামে ভারত হামলা চালিয়েছে বেসামরিক স্থাপনায়, যা তাদের মিথ্যাচার। ये इंडिया मोदी का एक झूठा प्रोपेगेंडा है। आप इसको खुद कवर कर सकते हैं, देख सकते हैं कि आबादी के अंदर कोई कैंप दहशतगर्दों का हो सकता है या नहीं हो सकता। हमारा घर भी इसके बैक साइड पे आ जाते हैं। रात के तकरीबन 12:30 बजे यहाँ पे अटैक हुए। 12:30 बजे से तकरीबन 1 बजे के दौरान तकरीबन 6 से 7 यानी कि अटैक यहाँ पे हुए इसी एरिया में। এমন অবস্থায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই প্রচেষ্টাকে পাকিস্তান স্বাগত জানালেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত। দুই দেশের চলমান উত্তেজনা বন্ধের আহ্বানও জানান ট্রাম্প। I get along with both. I know both very well, and I want to see them work it out. I want to see them stop. And hopefully they can stop now. They've gone tit for tat, so hopefully they can stop now. But I know both. We get along with both countries very well, good relationships with both, and I want to see it stop. And if I can do anything to help, I will be there. ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমিয়ে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে জোর দেন তিনি। অপারেশন সিন্দুরের একদিন পরই ভারত সফরে আসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ভারত ও পাকিস্তানের সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছে তেহরান। পাকিস্তানি সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে রাজধানী ইসলামাবাদে সমাবেশ করেছে শত শত মানুষ। ভারতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর দাবি জানান তারা। অন্যদিকে ভারতের বেশ কয়েকটি রাজ্যে বের করা হয় আনন্দ মিছিল। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর উত্তেজনায় সীমান্তে বন্ধ রয়েছে রিট্রিট শিরোমণি। দুই দেশের এই সংঘাত আরও বড় হওয়ার শঙ্কায় আছেন লন্ডনে বসবাসরত ভারতীয় ও পাকিস্তানিরা। এই ঘটনায় তারা হতাশ। In Kashmir, with apparently what the Pakistani terrorists did, so
I think I wasn't hoping for it, but there was some retaliation, which we did get from India. War is going on all over the world, in Middle East, in other part of the world, and why they started it for? এদিকে যুদ্ধ পরিস্থিতিতে আত্মরক্ষায় বেসামরিক নাগরিকদের জন্য ভারত জুড়ে চলছে মক ড্রিল, যেখানে সাধারণ মানুষকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেওয়া হচ্ছে নানা প্রশিক্ষণ। এরই অংশ হিসেবে ভারতের অমৃতসরে বুধবার রাতে ব্ল্যাকআউট করে বাসিন্দাদের বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়। তানভীর জানি, এখন বিশ্ব। ভারত পাকিস্তান সংঘাতের কারণে বাংলাদেশেও প্রভাব পড়ার শঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা প্রভাব পড়বে অর্থনৈতিক এবং নিরাপত্তা ঝুঁকিতেও। এছাড়া বাংলাদেশকে এই সংঘাতে জড়ানোর চেষ্টাও করতে পারেন কোনো কোনো পক্ষ। তাই বিশ্লেষকরা জানান, সরকারকে থাকতে হবে সতর্ক এবং সদা কূটনৈতিকভাবে সক্রিয়। শাহাদাত অপ্র জানাবেন বাকিটা। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান। এরই মধ্যে পানি চুক্তি স্থগিত, বাণিজ্য বন্ধ, যুদ্ধের মহড়া করে অবশেষে প্রায় 2 সপ্তাহ পর একে অপরের ভূখণ্ডে হামলা পাল্টা হামলা। উভয় দেশের শীর্ষ নেতাদের বক্তব্যে হুমকি পাল্টা হুমকিতে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন দেখা দিয়েছে, এই উত্তেজনার কী প্রভাব পড়বে বাংলাদেশে? এই সংঘর্ষ যদি দীর্ঘস্থায়ী হয়, আরও স্থায়ী রূপ ধারণ করে, তখন তার প্রভাব শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য যেই ভারতের যারা এবং পাকিস্তানের যারা নেইবারিং স্টেট রয়েছে তাদের উপরে তো পড়বেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে নেতিবাচক প্রভাব পড়বে দেশে। ভারত থেকে অনুপ্রবেশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ তাদের। আমাদের সীমান্তে কিছুটা পুশিন হচ্ছে, যেগুলো মানে ভারতের দ্বারা চিহ্নিত অবৈধ অভিবাসী হিসেবে বাংলা ভাষাভাষী লোকজনকে পুশিন করা হচ্ছে। একটা পয়েন্ট দিয়ে না, বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে, এবং কাউকে কাউকে গুজরাট থেকে ত্রিপুরা এনে সেখান থেকে চোখ বেঁধে হাঁটিয়ে বর্ডার পর্যন্ত নিয়ে এসছে, এবং তারা এখন পুশব্যাকের অপেক্ষায়, পুশ ইন করার অপেক্ষায় আছে। গোয়েন্দা কার্যক্রম যেটা, সেটাকে অনেক বাড়াতে হবে। সীমান্তে কেন এইভাবে রিফিউজিদের কনসেন্ট্রেট করা হচ্ছে? 2024-এর 5 আগস্টের পর পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হওয়ায় বাংলাদেশকে নিরাপদ মনে করছে না ভারত। এমন মন্তব্য করে নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, নানাভাবে এই যুদ্ধে বাংলাদেশকে জড়িয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে বিভিন্ন পক্ষ। তাই অন্তর্বর্তী সরকারকে সচেতন থাকতে হবে। ভবিষ্যতে যদি এটা বিস্তৃত হয় এবং সেখানে যদি পণ্যবাহী জাহাজ চলাচলের রাস্তা প্রভাবিত হয়, নিঃসন্দেহে সেটা সামগ্রিকভাবে কিন্তু এই অঞ্চলের সকল দেশেরই বাণিজ্যের জায়গায় এক ধরনের হুমকি তৈরি করতে পারে। অর্থনৈতিকভাবে ভারত একটা চাপের মধ্যে পড়বে। সেটা এখন ভারত নির্ভর যে অর্থনীতি আমাদেরটা ছিল, দুটা দেশ যখন কাছাকাছি থাকে কিছু বাণিজ্যিক ডিপেন্ডেন্সি তৈরি হয়, সেটার ভিতরে একটা প্রভাব পড়বে। ভারত স্পন্সর্ড যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, এই সমস্ত মিডিয়াতে ক্রমাগত অপপ্রচার হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের সরকারের বিরুদ্ধে। ধর্মকে ব্যবহার করে আমাদের একটা উত্তেজনা তৈরি হতে পারে এই দেশের মধ্যে, এবং এটার ভিতর দিয়ে একটা অনাবশ্যকভাবে একটা যুদ্ধে আমাদেরকে জড়িয়ে ফেলার বা আমাদের ভিতরে একটা আনরেস্ট তৈরি করার একটা চেষ্টা করতে পারে। নানা ধরনের উস্কানি ও গুজবের মাধ্যমে বাংলাদেশকে এই সংঘাতের অংশ করার চেষ্টা চলছে উল্লেখ করে দেশের নিরাপত্তায় সর্বোচ্চ নজরদারি রাখা প্রয়োজন বলে মনে করেন তারা। এখন আর শুধু 2 সেনাবাহিনীর মধ্যে। শাহাদাত অপ্র, এখন, ঢাকা। মৌলভীবাজার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এই পর্যন্ত 118 জনকে অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। এর মধ্যে বিজিবির হাতে আটক হয়েছে 73 জন। আর এই ঘটনার পরে বিজিবির পক্ষ থেকে জোরদার করা হয়েছে সীমান্তের নিরাপত্তাও। সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে শতাধিক মানুষ। বুধবার সকালে এই খবর ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে বিজিবি। ইতোমধ্যে ধলই সীমান্ত দিয়ে নারী শিশু সহ 15 জন, পাল্লাতোল ও লাতু সীমান্ত থেকে 58 জনকে আটক করা হয়েছে। এছাড়া কুলাউড়ার মুরুইছড়া সীমান্ত দিয়ে আরও 30 জন অনুপ্রবেশ করেছে বলে খবর মিলেছে, যাদের অনেকেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের। বিজেপি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন ও তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মৌলভীবাজার সীমান্তের বিভিন্ন পয়েন্ট ভারত থেকে বাংলাদেশ অনুপ্রবেশ করছে শতাধিক মানুষ, সেই খবরই জানাচ্ছিলাম। আর এই কারণে সীমান্ত এলাকায় বেড়েছে চাঞ্চল্য।
এ নিয়ে আরও খবর জানাতে ধলই সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। বাকিরা জানবো হামিদের থেকে। হামিদ, আপনি জানাবেন যে অনুপ্রবেশকারীদের আটকের পর তাদের নিয়ে কি করা হবে, এখন পর্যন্ত সেটা জানতে পেরেছেন কিনা? সে সাথে পুলিশ বা বিজিপি কিছু জানিয়েছে কিনা, তাদেরকে ধরার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? অনেক আপনি জানেন যে মৌলভীবাজারের বেশ কয়েকটি সীমান্ত দিয়ে গতকাল ভোর পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করেছে 118 জন। এর মধ্যে বড়লেখার পাল্লাতলে রয়েছে 32 জন, লাতুতে 26 জন এবং মুরইচড়া দিয়ে 30 জন, ধলাই দিয়ে 15 জন এবং পরবর্তীতে আরো 15 জন ঢুকে সব মিলিয়ে 115 জন ভারত থেকে বিএসএফ পুশিং করে বাংলাদেশে। এবং যারা বাংলাদেশে ঢুকেছে, বিশেষ করে ধলাই এলাকায় যারা ঢুকেছিল, তারা কিন্তু ঢোকার পরপরই সব জায়গায় সাড়া পড়ে এবং এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এতে করে বিজিবি সহ পুলিশ বাহিনী নড়ে চড়ে বসে। বিজিবি তাৎক্ষণিক সীমান্তে তাদের নজরদারি বাড়িয়ে দেয় এবং তাদের বিজিবি সদস্যরা যেখানে কম ছিল সেখানে আরো নজরদারি বাড়িয়ে দেয় এবং বিভিন্ন চেকপোস্ট তারা বসায়, যাতে করে ভারত থেকে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশে প্রবেশ করতে না পারে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম 52 বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সীমান্তে আর যাতে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করতে না পারে সেদিকে তারা সচেষ্ট রয়েছেন এবং যাদেরকে তারা ধরতে পারেনি তাদেরকে ধরার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। এ বিষয়ে আমি কথা বলেছিলাম পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন থানাতে নির্দেশ দিয়ে দিয়েছে যে সীমান্ত এলাকায় যেসব থানা রয়েছে, বিশেষ করে বড়লেখা, জুড়ি, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল সহ যে থানাগুলো রয়েছে তাদেরকে সতর্ক করে দিয়েছে এবং তারাও কিন্তু চেকপোস্ট বসিয়েছে এবং অপরিচিত লোক পেলেই বা যাদেরকে অপরিচিত মনে হচ্ছে বা অ্যাবনর্মাল মনে হচ্ছে তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম মাধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীলের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে যারা বাংলাদেশে প্রবেশ করতে তাদের সাথে কথা বলে জেনেছেন যে ভারতের বিভিন্ন জায়গায় তারা বসবাস করতো। প্রায় 35 থেকে 40 হাজার লোক এক জায়গায় জড়ো করে সেখান থেকে বিভিন্ন জায়গায় প্লেনে করে নিয়ে যায় এবং একটি প্লেনে করে কমলপুরের একটা সীমান্তে নিয়ে আসে এবং সেখান থেকে প্রায় 3 থেকে 350 লোককে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করানোর চেষ্টা করে এবং তারা এখানে প্রবেশ করেন। যখন তারা প্রবেশ করেন তাদের হাত বাঁধা ছিল এবং কর্দমাক্ত ছিল তারা এবং তাদের অসহায়ত্ব দেখে অনেকেই কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায় বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন এবং সিএনজি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সিএনজি যে গতকাল সকালে 15 জন তাদের বাড়িতে চলে গিয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের সীমান্ত এলাকা নিয়ে সবশেষ। মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে শতাধিক ভারতীয় নাগরিক প্রবেশ করার খবর মিলেছে। সে বিষয়ে সবশেষ খোঁজখবরটি ছিলেন ধলই সীমান্ত এলাকা থেকে সহকর্মী এম এ হামিদ। এদিকে জুলাই আন্দোলনের শহীদরা ন্যায় বিচার পেলে স্বৈরাচার আর এই দেশে ফিরতে পারবে না, এর ভিন্ন কিছু হলে বিপর্যয় নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে এইসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আইনজীবীরা আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করলে দেশের মানুষ সুবিচার পাবে, কিন্তু বর্তমানে আইনজীবীদের মধ্যে তা দেখা যায় না। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বিগত 16 বছরের সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, আওয়ামী সরকারের হেনস্থা ও ষড়যন্ত্রের শিকার হয়েই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এছাড়া কারারুদ্ধ জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন বলে আশাবাদ জানান ডাক্তার শফিকুর রহমান। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। আমরা প্রত্যাশা করি যে তিনি ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ এবং আমাদের বুকে ফিরে আসবেন এবং তিনি এদেশে ফিরে এসে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আলোচিত রমনা বটমূলে বোমা হামলার মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় পড়া শুরু হয়েছে হাইকোর্টে, তবে আদেশ দেওয়া হবে মঙ্গলবার। আর এদিকে জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের রিভিউ আপিলের শুনানি শেষ। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপনার মাধ্যমে জানতে চাই যে আলোচিত এই দুটি মামলার সর্বশেষ কার্যক্রম সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে?
অনেক কিছুক্ষণ আগে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের যে রিভিউ আবেদন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সেই আবেদনের শুনানি শেষ হয়েছে এবং রায়ের জন্য 27 মে দিন ধার্য করেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ গত 2 দিনে এটি শুনেছেন এবং পুরো শুনানি শেষ করে রায়ের জন্য দিন ঠিক করেছেন, অর্থাৎ 27 মে রায় হবে। এবং এখন জামায়াতের পক্ষ থেকে তাদের যে আইনজীবীরা এই মামলার শুনানি করেছেন তারা গণমাধ্যমের সামনে কথা বলবেন। একই সঙ্গে রমনার বটমূলে যে বোমা হামলা হয়েছিল সেই হামলায় 2001 সালে 10 জন নিহত হয়েছিল এবং অনেকে পঙ্গু হয়েছিলেন। সেই মামলার রায় ঘোষণা শুরু হয়েছে আজকে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চে। এবং এই মামলায় এখন যেটি দেখা যাচ্ছে যে জামায়াত নেতা এটিএম আজহারের যে মামলা, সেই মামলার যে শুনানি রিভিউ শুনানি হয়েছে সেই শুনানির এখন ব্রিফিং করবেন এবং জামায়াতের পক্ষ থেকে তাদের আইনজীবী শিশির মনির তিনি এই মামলায় গণমাধ্যমের সামনে কথা বলবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি শিশির মনিরের ব্রিফিং। পড়ে গেছে থাকতে হবে। ঠিক আছে, সেন্টার ঠিক আছে, আপনি একটু এদিকে আসেন তাহলে দাঁড়া আমি এটা সোজা করে নিই। পড়ে গেছে, আসেন আরেকটু আসেন, এখানে আসেন। জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের আপিল মামলার শুনানি আজকে শেষ হল। মাননীয় আদালত বাংলাদেশ ফুল বেঞ্চ 27 মে এই মামলার রায় দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন। আমরা আমাদের সাবমিশনে যেটা বলেছি যে জনাব এটিএম আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন এবং জনাব কাদের মোল্লা সহ সকলেই একটি সংঘবদ্ধ অন্যায় অবিচারের শিকার হয়েছেন। এই সিন্ডিকেট কারা ছিলেন, কিভাবে ছিলেন তা আমরা আদালতে আজকে উপস্থাপন করেছি এবং আমরা একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যা তার বইয়ে তিনি উল্লেখ করেছেন সেটাও আদালতে উপস্থাপন করেছি। আমরা মনে করি এই রায়ের মাধ্যমে যদি আমাদের আপিলের ডিভিশন জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেন তাহলে জুডিশিয়াল কিলিং এর যে নমুনা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন।
এবং আমরা এক্সপেক্ট করি আমাদের দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করবেন। আমরা এটাও মনে করি যে নজিরবিহীন নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার করেছে, এই রায়ের মধ্য দিয়ে সকলের মধ্যেই নতুন করে প্রাণ সঞ্চার হবে এবং এইভাবে বিচার বিভাগীয় কলঙ্কের মাধ্যমে কোন একটা রাজনৈতিক দলকে অন্যায়, অত্যাচার এবং নিপীড়নের শিকার করা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশে তার একটা ক্লাসিক এক্সাম্পল। কিন্তু যারা এই নির্যাতন নিপীড়ন করেছেন, হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন, এনফোর্স ডিসঅ্যাপিয়ার করেছেন, আয়নাগর বানিয়েছেন, শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয় নাই। এখান থেকে সকলের এই শিক্ষা নেওয়ার বিষয় আছে। সকলকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে নির্যাতনের রাস্তা, নিপীড়নের রাস্তা শেষ পর্যন্ত ভালো ফল বয়ে আনে না। এবং আমরা এটাও আদালতকে বলেছি যে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে, তার বয়স ছিল তখন 18 বছর। 18 বছর একজন বয়সের ইন্টারমিডিয়েটের ছাত্রকে তারা কমান্ডার বানিয়ে সাজা দিয়েছেন, যেখানে ট্রাইব্যুনাল তাকে কমান্ডার হিসেবে উল্লেখ করেন নাই, কিন্তু আপিলের ডিভিশন নিজ উদ্যোগে তাকে কমান্ডার হিসেবে আন্ডার সেকশন 4 সাবসেকশন 2-তে সাজা দিয়েছেন। এবং আরো ইন্টারেস্টিং বিষয়, আইনে যে ক্রস এক্সামিনেশন করার সুযোগ ছিল, সেই সুযোগটি আমাদের আপিল বিভাগ চিরতর বন্ধ করে দিয়েছিলেন। আমরা কন্ট্রাডিকশন নিতে পারতাম না। আজকে আমরা এটাও দেখিয়েছি, গতকাল পরশুদিনও দেখিয়েছিলাম, 6 কিলোমিটার দূর থেকে দেখছে, 3.5 কিলোমিটার দূর থেকে দেখছে, একজনের ডান হাতে আরেকজনের ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে, বাম গালে থাপ্পড় মেরে দেওয়ার কথা সেটি ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে। এই সমস্ত ইনক্রেডিবল এভিডেন্স, অবিশ্বাস্য এভিডেন্স, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এই ক্ষেত্রে যিনি মাইনরিটি জাজ ছিলেন, ম্যাডাম জাস্টিস জিনাতারা, তিনি কমপ্লিটলি এই সমস্ত অন্যায় অবিচারের বিচারিক প্রতিবাদ করেছিলেন। কিন্তু সেই বিচারিক প্রতিবাদ তখন কেউ শোনার ছিল না। আমরা এটাও বলেছি জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এটি আল্লাহর পরিকল্পনা। এই আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে তিনি বেঁচে আছেন। এই জন্য আজকে আমরা আদালতের সামনে আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে আমাদের যুক্তি উপস্থাপন করার সুযোগ পেয়েছি। তারা যদি সুযোগ পেত, তারা যদি মনে করত এবং একটু খেয়াল করত, তারা চাইলে এটিএম আজহারুল ইসলাম সাহেবকেও ফাঁসি কাস্টে ঝুলাতে পারত, কিন্তু আল্লাহর পরিকল্পনার উপরে তারা হাত দিতে পারে নাই। এই কারণেই আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী 27 তারিখ যে রায় হবে, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে। আমরা এটাও আশা করি আগামী 27 তারিখে যা রায় হবে, এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন ধার্য ছিল আজ, সেটা শেষ হয়েছে এবং রায় নির্ধারণের তারিখ নির্ধারণ করা হয়েছে 27 মে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী জাহিদ হাসান। এদিকে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দিলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার প্রশ্ন অবান্তর বলে মনে করেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে চট্টগ্রামের বিভিন্ন মেগা প্রকল্প পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এই সময় বিডার চেয়ারম্যান বলেন, ডিপি ওয়ার্ল্ড ভারতসহ বিশ্বের 60টি দেশে বন্দর পরিচালনা করছেন। ডিপি ওয়ার্ল্ডের মতো বিশ্বমানের অপারেটর আসলে বন্দরের সক্ষমতা ও দক্ষতা বাড়বে, ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি। পরে বে টার্মিনাল পরিদর্শনকালে তিনি বলেন, আগামী দিনে বে টার্মিনালে হবে সব থেকে বড় মেগা প্রকল্প ও আমদানি রপ্তানি বাণিজ্যের হাব। এই টার্মিনালে ডিপি ওয়ার্ল্ড ও সিএসসি সিঙ্গাপুর $2 বিলিয়ন বিনিয়োগ করবে বলেও জানান তিনি। ইনফ্যাক্ট মেজরিটি অফ দ্য গ্লোবাল পোর্ট অপারেটার্স তাদের নিজেদের দেশে হয়তো 1-2টা পোর্ট চালায়, কিন্তু গ্লোবালি তারা আরো 60-70টা দেশে পোর্ট চালায়। তো কারোই সিকিউরিটি কনসার্ন হয় না, আমাদেরই খালি সিকিউরিটি কনসার্ন হয়ে যায়। এটা দ্যাটস আনফর্চুনেট। আমার মনে হয় যে আই হ্যাভ আ লট অফ ট্রাস্ট ইন বাংলাদেশ নেভি। আমি শিওর যে ওনারা জানেন যে আমাদের যে নেভাল সিকিউরিটি বলেন বা ম্যারিটাইম সিকিউরিটি, ওটা কিভাবে ওনাদেরকে হ্যান্ডেল করতে হবে। ওনারা তো আমাদের সমুদ্র পাহারা দিচ্ছেন এবং খুব ভালোভাবেই দিচ্ছেন এবং খুবই লিমিটেড নাম্বার অফ ভেসেলস দিয়ে করছেন।
সো আমি প্রিটি শিওর যে দেশের ন্যাশনাল ইন্টারেস্ট, কমার্শিয়াল ইন্টারেস্ট আমাদের পক্ষে ম্যানেজ করা খুবই সম্ভব হবে। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। কালশী স্টিল ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় চলছে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান। সেখানে আছেন সহকর্মী তৌহিদুর তারেক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তারেক, আপনার মাধ্যমে জানতে চাই যে অভিযানে এখন পর্যন্ত কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো? অনেক শুরুতে একটু জানিয়ে দিতে চাই যে বেশ কিছুক্ষণ আগে এই অবৈধ স্থাপনা উচ্ছেদের যে অভিযান তা স্থগিত করা হয়েছে এবং এখানকার যারা এই অবৈধ স্থাপনার যে মালিকরা রয়েছেন তাদেরকে আসলে 3 দিনের সময় দিয়ে এখানকার যে ম্যাজিস্ট্রেট ছিলেন এবং কর্তৃপক্ষ যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে চলে গেছে বেশ কিছুক্ষণ আগে। তবে যে বিষয়টা আপনি জিজ্ঞেস করলেন যে কি পরিমাণ উচ্ছেদ অভিযান এখানে চালানো হয়েছে, তার সংখ্যাটি আসলে তারা উল্লেখ করতে পারেনি। তবে আমরা যতটুকু দেখেছি অর্ধ শতাধিক দোকানপাট এবং এখানে ময়লার যে ভাগাড় রয়েছে, যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে, প্রায় অর্ধ শতাধিক স্থাপনা কিন্তু এখানে উচ্ছেদ করা হয়েছে। তবে আমরা এই উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে যে বিষয়টি লক্ষ্য করেছি যে যাদের এই স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তাদের অভিযোগ ছিল যে তাদেরকে কোনো ধরনের নোটিশ ছাড়াই কিন্তু এই অভিযান পরিচালনা করা হয়েছে। তারা বলেছিল, তাদের যে মত, তারা বলছে যে তাদের যদি নোটিশ দেওয়া হতো তাহলে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে কম হতো, কিন্তু কোনো ধরনের নোটিশ ছাড়াই কিন্তু এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে প্রশাসনকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা বলছেন যে এমন কোনো নিয়ম নেই যে অভিযানের আগে আসলে নোটিশ দিতে হবে। সরকারি জায়গায় অবৈধ স্থাপনা থাকলে সেটা উচ্ছেদ করা হবে যে কোনো সময়, তারা কিন্তু এমনটাই বলছেন। তবে আরও আরেকটা বিষয় তারা বলেছেন যে এই এলাকাবাসীদেরই কয়েকজন এলাকাবাসী কিন্তু তাদেরকে অভিযোগ করেছেন যে এখানে বেশ কয়েকটি ময়লার ভাগাড় থেকে কিন্তু দুর্গন্ধর কারণে কিন্তু মানুষ এখানে আসলে বেশ অসুবিধায় পড়তে হয় এবং এই ধরনের অভিযোগের কারণে কিন্তু আজকের এই অভিযান তারা চালিয়েছে। তবে যে ভুক্তভোগীরা এখানে রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের এই টিন শেডের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙা হলেও এখানে ইটের তৈরি যে স্থাপনাগুলো সেগুলো কিন্তু ভাঙা হয়নি, এই অভিযোগ তারা করছেন। এবং এই সম্পর্কে কর্তৃপক্ষ বলছে যে 3 দিনের সময় দেওয়া হয়েছে, এই স্থাপনা ভাঙার আগে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, বাধা প্রদান করা হয়েছে, এই জন্য 3 দিনের সময় দিয়ে কিন্তু তারা আজকে এখান থেকে এই স্থান ত্যাগ করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। কালশী থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুর তারেক। এদিকে ভবন দুর্ঘটনা রোধে আন্তঃসংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ধানমন্ডির 7 মসজিদ রোড এলাকায় বহুতল ভবন পরিদর্শন করেছেন রাজুক চেয়ারম্যান। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আপনার মাধ্যমে জানতে চাই যে বহুতল ভবন নির্মাণে কি কি অনিয়ম পাওয়া গেছে এবং অনিয়মের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? ধানমন্ডির 7 মসজিদ রোডের একটি বহুতল ভবন যেখানে অনেকগুলো রেস্টুরেন্ট অবস্থিত, সেখানে অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি রেস্টুরেন্টে কিন্তু রাজুক, ফায়ার সার্ভিস এবং ডিপিডিসির যে কর্মকর্তা রয়েছেন, আন্তঃমন্ত্রণালয়ের একটি যৌথ অভিযান বলা চলে এটিকে, সেই অভিযান কিন্তু চলছে। আমরা এই মুহূর্তে দেখাতে চাই এখানে রাজুকের চেয়ারম্যান রয়েছেন, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, ডিপিডিসির যে কর্মকর্তারা তারাও রয়েছেন এবং প্রত্যেকটা ফ্লোরে তারা যাচ্ছেন এবং এখানে যে অসংখ্য রেস্টুরেন্ট দেখা যাচ্ছে সেই রেস্টুরেন্টগুলোর কিচেনে পরিদর্শন করছেন। এখানকার ফায়ার এক্সিট ঠিক আছে কিনা, কিংবা গ্যাসের লাইনগুলো ঠিক আছে কিনা, রান্নাঘরে কিভাবে রান্না হচ্ছে, এছাড়া সিঁড়িগুলো কিভাবে ফায়ার এক্সিট সম্পূর্ণ নিরাপদ কিনা, এই সবগুলো বিষয় নিয়েই কিন্তু তারা পরিদর্শনে নেমেছেন। আমরা দেখছি আরও বেশ কিছুক্ষণ আগে প্রায় ঘণ্টাখানেক ধরে এই অভিযান চলছে। একেবারে নিচতলা থেকে শুরু করে এখন পর্যন্ত 7ম তলা পর্যন্ত আমরা এসেছি। এখানে বলা চলে যে ধানমন্ডির এই বহুতল ভবনগুলোতে 7 মসজিদ রোডে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু রেস্টুরেন্টের ছড়াছড়ি। সেই রেস্টুরেন্টগুলোতে আসলে ঝুঁকিপূর্ণভাবে এর আগেও কিন্তু অনেকবার অগ্নি দুর্ঘটনা ঘটেছে, বিভিন্ন সময়
অন্যান্য যে ঝুঁকিপূর্ণ যে ঘটনাগুলো ঘটে সেগুলো যাতে আর না ঘটে, কিংবা সচেতনতা বৃদ্ধির জন্য তারা কি ধরনের পদক্ষেপ বা কি ধরনের কর্মসূচি বা কি ধরনের কর্মকাণ্ড রয়েছে তাদের, সেগুলোই কিন্তু পরিদর্শন করা হচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কোনো ধরনের জরিমানা কিংবা তাদেরকে শাস্তির আওতায় যে বিষয়গুলো রয়েছে সেই শাস্তির কোনো বিধান এখনো আমরা পর্যন্ত প্রয়োগ করতে দেখিনি। তবে সবাইকে সতর্ক করা হচ্ছে, সচেতনতা বৃদ্ধির জন্যই কিন্তু তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং বলা হচ্ছে যে ফায়ার এক্সিট কিংবা রান্নাঘরের যে গ্যাস লাইন বা কিংবা অগ্নি দুর্ঘটনা হলে কিভাবে দ্রুত নিরাপদে বের হয়ে যাওয়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু তাদেরকে পরামর্শ দেয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সেই সতর্কতাগুলো দেয়া হচ্ছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে আরও একটি ফ্লোরে আমরা এসেছি, এখানেও রাজুক চেয়ারম্যান তদারকি করছেন, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা রয়েছেন, তারা সবাই মিলে কিন্তু এই যে পুরো বিল্ডিংয়ের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে কিনা সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং সেই বিষয়গুলো নিয়ে সতর্ক হওয়ার বা সচেতন হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কথাগুলো কিন্তু তাদেরকে বলছেন। এবং আজকে এখন পর্যন্ত কাউকে কোনো ধরনের জরিমানা কিংবা কোনো ধরনের শাস্তির আওতায় আনা এখন পর্যন্ত হয়নি। তো এই ছিল আমার কাছে ধানমন্ডির আবাসিক ভবন থেকে রাজুক পরিচালিত অভিযানের খবর। ধানমন্ডিতে রাজুক চেয়ারম্যান পরিদর্শন করছেন বহুতল ভবন, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। কেন্দ্রভিত্তিক ঘোষিত যেই কর্মসূচির তার অংশ হিসেবেই অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতোই কলেজের গেট বন্ধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। নার্সিংয়ে স্নাতক ডিগ্রিধারীদের নবম গ্রেডে নিয়োগ সহ 6 দফা দাবি সমন্বয় করে 4 দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। ফলে বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের কার্যক্রম। শিক্ষার্থীরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া আন্দোলনকারীদের ওপর শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটদের হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারেরও দাবি জানান তারা। আমি প্রথমেই যে জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই, আমরা এই কথাটা আগেও বলছি, আমরা জিনিসটা এখনো ক্লিয়ার করতে চাই। ঢাকা ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত নার্সিং কলেজগুলোর সাথে সম্মতি প্রকাশ করে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নামছিলাম। আমাদের দাবি ছিল ইউজিসি নীতিমালা কর্তৃক যেভাবে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, আমরা ওইভাবে আমাদের মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ চাইছিলাম। আমাদের যে ভাই বোনদের উপর হামলা চালানো হয়েছে শিক্ষক কর্তৃক এবং পোস্ট বেসিক কর্তৃক, সেই হামলার ন্যায় বিচার চাইতে। তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের জায়গা আমাদের বরিশাল নার্সিং কলেজে হবে না। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে ছাত্র শিক্ষক সংহতি সমাবেশের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, আপনার মাধ্যমে জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি কি, আর এই যে সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন, আর শিক্ষকরা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন কিনা, কি দেখছেন সেখানে আপনি? অনেক একটু জানিয়ে রাখি, আজকে চতুর্থ দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালন হচ্ছে এবং ভিসি অপসারণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই আন্দোলনটি করছেন, এক দফা দাবি তুলছেন। তারই প্রেক্ষিতে আজকে ছাত্র শিক্ষক সংহতি সমাবেশ ছিল, তারপরে একটি সংবাদ সম্মেলনের পর এই মুহূর্তে কিন্তু একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এতে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছে, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান থেকে শুরু করে যারা সাধারণ শিক্ষক রয়েছে তারা কিন্তু একসাথে যোগ দিয়েছেন এবং এই যে বিক্ষোভ মিছিলটি সেটিতে অংশগ্রহণ করেছেন। এবং এর আগে তারা একটি বিবৃতিও দিয়েছে বিভিন্ন ধরনের সমস্যা দিয়ে। তার মধ্যে বিশেষ করে যদি বলি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে তিনি আসলে শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে সমন্বয় করছেন না, এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছেন। এছাড়া 24-25 অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিশাল বাজেট এসেছে, সেই বাজেট কিন্তু সে পুরোপুরি আসলে উন্নয়ন কাজে খরচ করতে পারেনি। এরকম উদাসীনতার কারণেই বিশ্ববিদ্যালয়ের যে উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সেগুলো ব্যাহত হচ্ছে বলেও তারা জানিয়েছেন।
করছেন, যে কারণেই আসলে তারা দ্রুত সময়ের মধ্যে অবকাঠামো উন্নয়ন সহ নানা ধরনের উন্নয়নের কথা চিন্তা করে তারা মনে করছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তার অপসারণ এই মুহূর্তে প্রয়োজন, যে কারণেই কিন্তু তারা চতুর্থ দিনের মতো এই মিছিল করছেন কিংবা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বিভিন্ন সময়ে যে শূন্য পদগুলো রয়েছে শিক্ষকদের, সেই শূন্য পদগুলোতেও আসলে শিক্ষক নিয়োগ না করে তিনি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন এরকম দাবি করেছেন যারা শিক্ষক রয়েছেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা রয়েছেন তারা। এবং শিক্ষার্থীরা বলছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাবি তুলেছেন, প্রথমে 22 দফা, তারপরে 4 দফা, কিন্তু 6 থেকে 9 মাস পেরিয়ে গেলেও সেই দাবিগুলো এখন পর্যন্ত তাদের পূরণ হচ্ছে না, যার কারণে অনতিবিলম্বে এই যে বর্তমান উপাচার্য রয়েছেন তাকে অপসারণ করতে হবে এবং একই সাথে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবস্থান কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে রাস্তায় নেমেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী অমিত হাসান। অন্যদিকে ময়মনসিংহে 6 দফা দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আপনার মাধ্যমে জানতে চাই যে শিক্ষার্থীদের যে 6 দফা দাবিগুলোর কথা বলছেন, তার দাবি আদায়গুলোর ব্যাপারে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং পাশাপাশি কোন কোন দাবির কথা বলছেন তারা? অনেক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবৎ তাদের 6 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে আজকেও তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং প্রশাসনিক ভবনের সামনে প্রায় 1 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে। আমরা দেখেছি যে কৃষি অনুষদের যে ছাত্র সমিতি রয়েছে সেখান থেকে সকালে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অর্থাৎ উপাচার্যের কার্যালয়ের সামনে এসে কিন্তু শেষ হয় এবং পরে সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে এবং প্রায় 1 ঘন্টা কিন্তু তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে এবং বক্তব্য রাখে এবং মুহুর্মুহু স্লোগান দিয়ে তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু জানান দেয়। আমরা যদি একটু জানাই, শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়গুলো বলেছেন যে এখানে তারা বেশ কিছু সুনির্দিষ্ট দাবি দাবা প্রদান করেছেন, যেমন ডিএই এবং বিএডিসি এবং অন্যান্য সব যে গবেষণা প্রতিষ্ঠান রয়েছে যেখানে 10ম গ্রেড উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা বা সমমানের যে পদ রয়েছে সেগুলো সবার জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তারা। এবং ডিএ এবং অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে 9ম গ্রেড ও অন্যান্য গ্রেডে নিয়মিত রিভিজিট এবং পদ সংখ্যা বৃদ্ধির তারা একটি দাবি জানিয়েছেন। এবং আরেকটি দাবি জানিয়েছেন যে যারা একমাত্র স্নাতক ডিগ্রিধারী যারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন তারা ব্যতীত অন্য কেউ কোনো ডিপ্লোমাধারীরা তাদের নামের আগে কৃষিবিদ ব্যবহার করতে পারবে না, এরকম একটি গেজেট প্রকাশের তারা দাবি জানিয়েছেন। এবং তারা যে 6 দফা দাবি জানিয়েছেন সেই 6 দফার দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন। তাদের একটি অন্যতম দাবি হচ্ছে যে 10ম গ্রেড থেকে কোনোভাবেই 9ম গ্রেডে উপসহকারী ডিপ্লোমাদের প্রমোশন দেওয়া যাবে না এবং যারা বিসিএস পরীক্ষা ছাড়া কেউ যেন 9ম গ্রেডে জয়েন করতে না পারে সেই বিষয়টিও কিন্তু তারা জানিয়েছেন। তো তারা যে কর্মসূচি পালন করছেন এটি তাদের চলবে এবং দাবি না মানা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে এবং পরবর্তীতে কিন্তু আরও কঠোর কর্মসূচি দেবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। 6 দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী হারুন রশিদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় 3 দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ বিষয়ে আরও জানাতে কুঠিবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, আপনার মাধ্যমে জানতে চাই, আজকে তো রবীন্দ্র জয়ন্তী, তো এই রবীন্দ্র জয়ন্তীকে কেন্দ্র করে কি কি আয়োজন করা হয়েছে সেই জায়গায়? অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে কুঠিবাড়িতে একটু আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি
অনলাইনে যুক্ত থেকে উদ্বোধন করেছেন অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের পরেই কিন্তু এখন যে আমার পিছনে যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু এখন যে রবীন্দ্রসঙ্গীত, সেই রবীন্দ্র শিল্পীরা কিন্তু তারা এই গানটি তারা গাচ্ছেন এবং কবিতা সহ অন্যান্য যে নৃত্য, এই অনুষ্ঠানগুলো আসলে হচ্ছে। এছাড়াও যে এই অনুষ্ঠানকে ঘিরে পাশেই যে একটি আসলে গ্রামীণ মেলা বসেছে, সেই মেলায় বিভিন্ন যে বাহারি পসরা সাজিয়ে বসেছেন যে বিভিন্ন দোকানিরা, তারা বলছেন যে এই বছর যদি আবহাওয়া অনুকূল থাকে তাহলে লাভবান হবেন বলে তারা আসলে বলছেন। এছাড়াও একটু বলে রাখি যে এই অনুষ্ঠানকে ঘিরে যে আগত যারা দর্শনার্থী রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিতে যে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরে তারা প্রশাসনের পক্ষ থেকে তারা কাজ করছেন। একটু বলে রাখি যে এই যে রবীন্দ্র কুঠিবাড়িতে, এখানে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ একটি সময় কাটিয়েছেন। এখানে থেকেই তিনি কালজয়ী যে কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক এবং উপন্যাস তিনি লিখেছেন এবং তার এই যে আমার যে পেছনের মঞ্চে, এই মঞ্চে থেকেই যে গানে গানে রবীন্দ্র শিল্পীরা কিন্তু তারা গানে গানে সেটি আসলে প্রচার করছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে সর্বশেষ। অনেক আজ 164তম রবীন্দ্র জয়ন্তী, আর সেই বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন কুঠিবাড়ি থেকে সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। এদিকে পোপ নির্বাচনের প্রথম দফার ভোটের পর সিস্টাইন চ্যাপেলের চিমনি থেকে বের হয়েছে কালো ধোঁয়া, অর্থাৎ নতুন পোপ নির্বাচিত হয়নি আজও। আজ দ্বিতীয় দফায় আবার ভোটাভুটি হচ্ছে, আর এই দফায়ও যদি কালো ধোঁয়া বের হয় তবে ফের চলবে ভোট গ্রহণ। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয় বুধবার। নতুন পোপ নির্বাচনে এবার ভ্যাটিকানে জড়ো হয়েছে রেকর্ড 70টি দেশের 133 জন কার্ডিনাল। সিস্টাইন চ্যাপেলে প্রবেশ করার পর বহির্বিশ্বের সঙ্গে কার্ডিনালদের যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। কনক্লেভের প্রথম দিনে সাধারণ পোপ নির্বাচন হওয়ার ইতিহাস নেই, এবার তার ব্যতিক্রমটাও হয়নি। উপস্থিত কার্ডিনালদের 3 ভাগের 2 ভাগের সমর্থন পেলেই নির্বাচিত হবেন নতুন পোপ। চিমনি দিয়ে বের হবে সাদা ধোঁয়া। ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর শুরু হয় নতুন পোপ বেছে নেওয়ার প্রক্রিয়া। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় 2 দেশের গোলাগুলি, লাহোরে ভারতের ড্রোন ভূপাতিত। সর্বদলীয় বৈঠকে নরেন্দ্র মোদী, উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব ট্রাম্পের। মৌলভীবাজার সীমান্ত দিয়ে শতাধিক অনুপ্রবেশ, আটক 73, পুশ ইনের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে, নজরদারি বাড়িয়েছে বিজিবি। গণঅভ্যুত্থানের শহীদরা ন্যায় বিচার না পেলে স্বৈরাচার ফিরে আসার শঙ্কা জামায়াতের। আজহারুলের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ। দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে নিউ মোরিং টার্মিনালের দায়িত্ব দিলে সার্বভৌমত্ব ক্ষুণ্ণের শঙ্কা নেই। চট্টগ্রামে মেগা প্রকল্প পরিদর্শনে বিডা চেয়ারম্যান। এবং বরিশালে নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন, বিশ্ববিদ্যালয়েও অচলাবস্থা। 6 দফা দাবিতে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।